আসসালামু আলাইকুম। আজ 10 এপ্রিল 2025 বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। প্লট নিয়ে ধরা খেলেন হাসিনা পুতুল সহ 18 জন। সুবিধা বাতিল করলেও ভারতকে তোয়াক্কা করছে না বাংলাদেশ। 3 ইস্যুতে ক্ষুব্ধ জামায়াতের নেতাকর্মীরা। এবার বিস্তারিত। এবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেওয়া চার্জশিট আমলে গ্রহণ করেন। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালতে দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 18 আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত। তারা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। একই সঙ্গে আগামী 4 মে গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করা হয়েছে। গত 12 জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে এই মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, ধানমন্ডি আবাসিক এলাকায় নিজের ও পরিবারের অন্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরে রাজুকের এখতিয়ারভুক্ত এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও সেটি গোপন করে পূর্বাঞ্চলে নতুন শহর আবাসন প্রকল্পে প্লট বরাদ্দ সংক্রান্ত আইন, বিধি ও নীতিমালা ও আইনানুগ পদ্ধতি লঙ্ঘন করে মা শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করেছেন সাইমা ওয়াজেদ পুতুল। সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকা অবস্থায় তার উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করে প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত গণকর্মচারীদের প্রভাবিত করেছেন। ক্ষমতার অপব্যবহার করে আইনসম্মত পারিশ্রমিক না হওয়া সত্ত্বেও, আইন মতে বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে ও অন্যকে লাভবান করার উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের 27 নম্বর সেক্টরের 203 নম্বর রাস্তার 17 নম্বর প্লট সাইমা ওয়াজেদ পুতুলের নামে বরাদ্দ দিয়েছেন। সাইমা ওয়াজেদ পুতুলের প্লটের বাস্তব দখল সহ রেজিস্ট্রি মূল্যে প্লট গ্রহণ করেন। প্রতারণামূলক অবৈধ পারিতোষিক দেওয়া ও নেওয়া এবং অপরাধজনক বিশ্বাস ভঙ্গ ও বেআইনি অনুগ্রহ প্রদর্শনের মাধ্যমে আসামিরা পরস্পরের যোগসাজশে দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনে দণ্ডযোগ্য অপরাধ করেছেন। মামলাটি তদন্ত শেষে গত 10 মার্চ তদন্তপ্রাপ্ত আরও 2 আসামি সহ শেখ হাসিনা, পুতুল সহ 18 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন আফনান জান্নাত কেয়া। ভারত অন্য দেশে পণ্য রফতানির জন্য বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলেও এতে সমস্যা হবে না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেছেন, নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটিয়ে উঠবে বাংলাদেশ। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। শেখ বশিরউদ্দিন বলেন, এটা আমাদের উপর হঠাৎ করে আরোপিত হয়েছে। সঙ্গে সঙ্গে আমাদের সব অংশীজন নিয়ে গতকাল আমি মিটিং করেছি। ইনশাল্লাহ এটাতে আমরা কোনো সমস্যা বোধ করছি না। এমনকি বাংলাদেশ এ বিষয়ে ভারতে কোনো চিঠিও দেবে না। তিনি বলেন, আমাদের নিজস্ব সক্ষমতা, প্রতিযোগিতার সক্ষমতায় যাতে কোনো ঘাটতি না হয় এবং আমাদের রপ্তানির ক্ষেত্রে যাতে যোগাযোগের কোনো ঘাটতি না পড়ে, সেক্ষেত্রে আমরা সব ব্যবস্থা নিচ্ছি। ইনশাআল্লাহ এটা আমরা উতরে যাব। এর আগে মঙ্গলবার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে নোটিশ জারি করে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডিরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস। ফলে এখন থেকে ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য রফতানি করতে পারবে না বাংলাদেশ। বাংলাদেশের ভালো ভারতের থেকে বেশি কোনো দেশ ভাবে না বলে দাবি করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস.কে জয়শঙ্কর। তার দাবি, ভারতের চেয়ে বেশি কোনো দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না। এমনকি এটি ভারতের ডিএনএতে আছে বলেও মন্তব্য করেছেন তিনি। এছাড়া বাংলাদেশে শিগগিরই নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্ট। সংবাদ মাধ্যমটি বলছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বুধবার বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং জোর দিয়ে বলেছেন, নয়াদিল্লি তার প্রতিবেশীর জন্য মঙ্গল কামনা করে। রাইজিং ভারত সামিট 2025-এর দ্বিতীয় দিনে ভাষণ দিতে গিয়ে তিনি কথা বলেন। তার মতে, ভারত ও বাংলাদেশের মধ্যে কয়েক দশকের পুরনো এই সম্পর্ক জনমুখী। জয়শঙ্কর বলেন, ভারতের চেয়ে অন্য কোনো দেশ বাংলাদেশের জন্য এতটা মঙ্গল চায় না।
থাইল্যান্ডে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাতের কয়েকদিন পরই তিনি এই মন্তব্য করলেন। থাইল্যান্ডে বৈঠকের সময় নরেন্দ্র মোদী প্রধান উপদেষ্টা ইউনূসের সাথে তার আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার উপর জোর দিয়েছিলেন। বুধবার ইউনূস মোদীর সেই বৈঠক সম্পর্কে মন্তব্য করতে গিয়ে জয়শঙ্কর বলেন, আমি মনে করি আমাদের পক্ষ থেকে বৈঠকে যে প্রধান বার্তাটি বেরিয়ে এসেছে তা হল ঐতিহাসিক কারণে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক খুবই অনন্য। এটি মূলত জনগণের সাথে জনগণের সংযোগ, সম্ভবত অন্য যে কোনো সম্পর্কের চেয়ে অনেক বেশি, এবং এটি আমাদের স্বীকৃতি দেওয়া উচিত। তিনি বলেন, দ্বিতীয়ত, বাংলাদেশের মানুষের কাছ থেকে যে বক্তব্য বেরিয়ে আসছে তা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। আমরা যে মৌলবাদী প্রবণতা দেখছি তা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে। সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে, এবং আমি মনে করি আমরা সেই উদ্বেগগুলো প্রকাশের বিষয়ে খুব খোলামেলা ছিলাম। স্বৈরশাসক শেখ হাসিনার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। হাসিনার পতনের ৮ মাস অতিবাহিত হলেও দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন মামলা আপিল বিভাগে ঝুলছে এখনও। দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পাওয়ার বিষয়টিও সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। এছাড়া শেখ হাসিনা ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নেতা এটিএম আজহারুল ইসলামের খালাস চেয়ে আপিল শুনানি এখনও অপেক্ষায় রয়েছে। জামায়াতে ইসলামের গুরুত্বপূর্ণ এই ৩ ইস্যু এখনও নিষ্পত্তি না হওয়ায় দলটির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে বিরাজ করছে চরম ক্ষোভ। ইতিমধ্যে ক্ষোভের বহিঃপ্রকাশ বিভিন্ন সময়ে দলটির নেতাদের বক্তব্য ও বিবৃতিতে উঠে এসেছে। তবে জামায়াতের আইনজীবীরা আপিল বিভাগে আইনি লড়াইয়ের মাধ্যমে দলটির নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার প্রত্যাশার কথা জানিয়েছেন। একই সঙ্গে আইনি লড়াইয়ের মাধ্যমে এটিএম আজহারুল ইসলামের মুক্তির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন তারা। জানতে চাইলে জামায়াতের অন্যতম আইনজীবী মোহাম্মদ শিশির মনির ঢাকা পোস্টকে বলেন, আমরা আশা করছি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইনি লড়াইয়ের মাধ্যমে জামায়াতে ইসলামের নিবন্ধন ও প্রতীক ফিরে পাব ইনশাআল্লাহ। অন্যদিকে জামায়াতের নেতা এটিএম আজহারুল ইসলাম আপিল বিভাগের রায়ে খালাস পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। খুবই দ্রুত সময়ের মধ্যে আপিল বিভাগে জামায়াতের গুরুত্বপূর্ণ এই ৩ ইস্যুর সমাধান হবে বলে মনে করেন আইনজীবী শিশির মনির। গত বছরের ৩ ডিসেম্বর রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়। এরপর ২ কার্যদিবস আপিলের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। পরবর্তী শুনানির বিষয়ে জামায়াতের অন্যতম আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, অবকাশকালীন ও ঈদের ছুটি শেষে আগামী ২০ এপ্রিল আপিল বিভাগে বিচার কাজ শুরু হবে। আমরা আশা করছি ২২ এপ্রিল আপিল বিভাগে জামায়াতের নিবন্ধন মামলাটি শুনানির জন্য আসবে। গত বছরের ২২ অক্টোবর রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে খারিজ হওয়া আপিল পুনরুজ্জীবিত করেন দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। ফলে নিবন্ধন ও দলীয় প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে জামায়াতের আইনি লড়াই করার পথ উন্মুক্ত হয়। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর আগে নিবন্ধন ফিরে পেতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ হওয়া আপিলটি পুনরুজ্জীবিত করতে আবেদন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আপিল শুনানিতে জামায়াতের দলীয় নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পেতে কয়েকটি আইনি যুক্তি তুলে ধরবেন দলটির আইনজীবীরা। এ বিষয়ে জামায়াতের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, আপিল বিভাগে শুনানিতে আমরা বলবো, প্রতীক বরাদ্দের দায়িত্ব তো সুপ্রিম কোর্টের না। কোনো প্রতীক সুপ্রিম কোর্ট বরাদ্দ দিতে পারেন না। প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। প্রতিটি দলকে বরাদ্দ দেওয়া হয়েছে। আজ থেকে নয়, কয়েক যুগ থেকে জামায়াতের প্রতীক দাঁড়িপাল্লা। জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত দাঁড়িপাল্লাই দলটির প্রতীক। এই প্রতীক এখন পর্যন্ত জামায়াত ইসলামীর রেজিস্ট্রেশনের সঙ্গে সম্পৃক্ত। যদি আমাদের আপিল অ্যালাউ হয়, আপিল বিভাগ আপিল অ্যালাউ করেন, তাহলে নিশ্চয়ই প্রতীক সহ অ্যালাউ করবেন। একটি কথা বলা হয়, দাঁড়িপাল্লা প্রতীক বরাদ্দ না দিতে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট সভার একটি রেজুলেশন আছে। রেজুলেশনের কপি আমরা সংগ্রহ করেছি, পড়ে দেখেছি। রেজুলেশনের মধ্যে যা আছে সেটা কোনো বিচারিক সিদ্ধান্ত না, সেটা হলো প্রশাসনিক। ওনারা বলেছেন দাঁড়িপাল্লা প্রতীক হিসেবে বরাদ্দ সমীচীন নয়। কেন সমীচীন নয়? কারণ সুপ্রিম কোর্টের সামনে দাঁড়িপাল্লা ঝুলানো আছে। এ কারণে কোনো পার্টির ব্যবহার করাটা সমীচীন নয়। এটা একটা মতামত মাত্র, এর আইনগত কোনো বাধ্যবাধকতা নেই। এটা সুপ্রিম কোর্টের কোনো সিদ্ধান্ত নয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগও কোনো সিদ্ধান্ত নেয়নি। হাইকোর্ট বিভাগও প্রতীকের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়নি। এই যুক্তিগুলো আমরা আপিল বিভাগে উপস্থাপন করব।
গত ২৬ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। মানবতাবিরোধী অপরাধ সংশ্লিষ্ট মামলাগুলোর মধ্যে এটাই প্রথম কোনো মামলা যেখানে রিভিউ থেকে মূল আপিল শুনানির অনুমতি দিলেন আদালত। আগামী ২২ এপ্রিল এই বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়। আগামী ২২ এপ্রিল মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে আজহারুল ইসলামের আপিলের উপর শুনানি নতুন করে অনুষ্ঠিত হবে। তার পক্ষে শুনানি করবেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে প্রয়োজনে যুদ্ধে নাম লেখাতে প্রস্তুত বলে মন্তব্য করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। বৃহস্পতিবার গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধনে এই মন্তব্য করে দলটি। সেখানে বক্তব্য প্রদানকালে ঢাবির মার্কেটিং বিভাগের শিক্ষক ও সাদা দলের আহ্বায়ক প্রফেসর ডক্টর মোর্শেদ হাসান খান একথা জানান। তিনি বলেন, ইসরায়েলকে সশস্ত্র জবাব দিতে হবে। ইসরায়েলের গণহত্যা আন্তর্জাতিক শক্তির নীরব সমর্থন ও মুনাফার রাজনীতি। সারা বিশ্বের সবগুলো দেশকে ঐক্যবদ্ধ থেকে ইসরায়েলকে মোকাবেলা করতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে যুদ্ধে নাম লেখাতে আমরা প্রস্তুত আছি। অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করতে হবে। বিজ্ঞান অনুষদের ডিন ও সাদা দলের যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডক্টর আব্দুস সালাম বলেন, আজকে গাজায় যত মানবাধিকার আছে সব লঙ্ঘিত করা হয়েছে। এর প্রতিবাদ আমাদের করতে হবে। আমি দাবি জানাচ্ছি, স্টপ জেনোসাইড, যুদ্ধ ও গণহত্যা বন্ধ হোক। তবে প্রতিবাদ করতে গিয়ে বাংলাদেশে যেসব ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে তা ঠিক হচ্ছে না। এসবেরও প্রতিবাদ আমরা জানাই। এছাড়া মানববন্ধনে ঢাবির সাবেক উপাচার্য আফম ইউসুফ হায়দার, আইন অনুষদের ডিন প্রফেসর ডক্টর ইকরামুল হক, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডক্টর জাহাঙ্গীর আলম চৌধুরী ও কলা অনুষদের ডিন প্রফেসর ডক্টর সিদ্দিকুর রহমান খান বক্তব্য রাখেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নাম পরিবর্তন করে পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ বা বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র নামকরণের প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুর ১২টায় দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে এই প্রস্তাবনা জমা দেন। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের কাছে তারা লিখিত মতামত দেন। লিখিত মতামতে দলটির পক্ষ থেকে বলা হয়, রাষ্ট্রের নামের মধ্যে যেন জনগণের কল্যাণ নিশ্চিত করার দর্শন প্রতিফলিত হয়, সেজন্য পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ নামটি প্রস্তাব করছি। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, এই পৃথিবীতে অসংখ্য কাজ রয়েছে। আপনি কোন কাজটাতে পারদর্শী সেটিই কেবলমাত্র করুন। যে কাজে মন নাই সে কাজে আমি নাই, এই যে কথাটা, এটা যদি আসলে সত্যিকার অর্থে মনের মধ্যে ধারণ করা যায়, তাহলে যে কাজে আমার মন আছে সেই কাজে কিন্তু মনোযোগটা বাড়ে। সুতরাং জোর করে জবরদস্তি করে যখনই আপনি কোনো কিছু করতে চাইবেন মনের বিরুদ্ধে গিয়ে, তখন সেখানে সফলতার কোনো চিহ্ন খুঁজে পাবেন না, বরং অনীহা, ব্যর্থতা, হতাশা আপনাকে ঘিরে ধরবে। সুতরাং আজকে থেকেই আপনার পছন্দের কাজটি শুরু করুন এবং সাফল্যকে ছিনিয়ে আনুন। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের খবর। ফিলিস্তিনকে আগামী কয়েক মাসের মধ্যে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে ফ্রান্স, এমনটি জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তিনি ফরাসি সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, আমাদের অবশ্যই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দিকে এগিয়ে যেতে হবে। এটি আমরা কয়েক মাসের মধ্যেই করব। আমাদের লক্ষ্য হলো আগামী জুনে সৌদি আরবের সঙ্গে জাতিসংঘের কনফারেন্সের নেতৃত্ব দেয়া, যেখানে আমরা একাধিক পার্টির সঙ্গে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে পারব। আগামী জুনে নিউ ইয়র্কে জাতিসংঘের কনফারেন্সে ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করবে ফ্রান্স, এমন সম্ভাবনা রয়েছে। ফ্রান্স দীর্ঘদিন ধরে ইসরায়েল এবং ফিলিস্তিন আলাদা দুটি রাষ্ট্র গঠনের পক্ষে মতামত দিচ্ছে। তবে এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে সমর্থন জানালো ফ্রান্স। প্রেসিডেন্ট ম্যাক্রন স্পষ্ট করে বলেছেন, আমি এটি করব কারণ আমি মনে করি একসময় এটি সঠিক হবে। আমি একটি যৌথ গতিশীলতাতে যুক্ত হতে চাই। এদিকে ফ্রান্সের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভার্সেন আঘাবেকিয়ান শাহিন। তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ফিলিস্তিনকে ফ্রান্সের স্বীকৃতি দেশটির অধিকার রক্ষা এবং দ্বিরাষ্ট্রনীতির পক্ষে একটি সঠিক পদক্ষেপ হবে। ফিলিস্তিনকে গত বছরের 28 মে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে আয়ারল্যান্ড।
তারও আগে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় স্পেন ও নরওয়ে। এই 3 দেশের স্বীকৃতি দেওয়ার পর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। এদিকে ফরাসি আইন প্রণেতারা 2014 সালে তাদের সরকারকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য আহ্বান জানাতে ভোট দিয়েছিলেন। এটি একটি প্রতীকী পদক্ষেপ ছিল যা ফ্রান্সের কূটনীতিক অবস্থানে সামান্য প্রভাব ফেলেছিল। শেষ পর্যন্ত ফ্রান্স যদি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় তাহলে এটি তাদের পররাষ্ট্রনীতির বড় পরিবর্তন হবে। এবং ইতোমধ্যে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে ক্ষুব্ধ হতে পারে দখলদার ইসরায়েল, কারণ তারা দাবি করছে এখনই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত হবে অপরিপক্ক। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।